ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা পড়ব পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেট একটা খুবই ভাইটাল যৌগ, অর্গানিক বলো আর ইনঅর্গানিক বলো, যে কোনো জায়গাতেই কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটটা কিন্তু একটা খুবই ভাইটাল যৌগ। তো এটাকে আজকে আমরা একদম এর সমস্ত ডিটেলস পড়ব, ঠিক আছে? তো পটাশিয়াম ডাইক্রোমেট একটু অন্যভাবে আমি শুরু করব, ন্যাচারালি যেভাবে শুরু করা হয় মানে এর প্রস্তুতি দিয়ে, এবার কিন্তু একটু অন্যভাবে শুরু করব। দেখো আমরা কেমন করে শুরু করি। তো চলো ফার্স্ট আমরা দেখব পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কী। পটাশিয়াম ডাইক্রোমেট মানে হচ্ছে K2Cr2O7। তো পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা লিখব Cr2O7 2-। তো Cr2O7 2- পটাশিয়াম ডাইক্রোমেট আর ক্রোমেট মানে CrO4 2-। এটা কিন্তু পরস্পর রূপান্তরিত হয়। তো ফার্স্ট আজকে আমরা এখান থেকে শুরু করব যে ডাইক্রোমেটটা কি করে ক্রোমেটে রূপান্তরিত হয়। তো দেখো পিএইচের প্রভাব একটা দেখবে, একটু পরে আছে বইয়ের পেছন দিকে পিএইচের প্রভাব। তো পিএইচের প্রভাব মানে কি, ডাইক্রোমেটের মধ্যে Cr2O7 2- ডাইক্রোমেটের মধ্যে যদি আমরা OH- দিই, এবার দেখো OH- মানে আমি কি যোগ করছি, ক্ষার যোগ করছি। তো ক্ষার যোগ করা মানে পিএইচের মান যদি অ্যাসিড হয়, যৌগটা যদি আম্লিক হয় বা অ্যাসিড হয়, তাহলে পিএইচের মান 7-এর কম হবে, <7 হবে। আর যদি ক্ষার হয় তাহলে <7 হবে। তো ক্ষার দিয়েছি মানে কি, পিএইচের মানকে আমরা বাড়িয়েছি। যদি পিএইচের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হয়, Cr2O7টা CrO4 2- পরিণত হয়। এখান থেকে কেন শুরু করলাম তারও একটা কারণ আছে, সেটা একটুখানি পরে আমরা বলছি। যদি ব্যালেন্স করতে চাও তাহলে ব্যালেন্স করে নিতে পারো। তো এটা 2CrO4 প্লাস H2O হবে, তুমি এখানে একটা 2OH দাও, তাহলে দেখবে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ডাইক্রোমেটকে যদি আমরা ক্ষার দিই মানে পিএইচ যদি বৃদ্ধি করি, তাহলে ডাইক্রোমেটটা কী হবে, ক্রোমেটে পরিণত হবে। আবার উল্টো দিকে ক্রোমেটকে CrO4 2- যদি আমরা অ্যাসিড দিই মানে পিএইচের মান যদি কমাই, তাহলে কি হবে, ও কি করবে, আমার ডাইক্রোমেট উৎপন্ন করে দেবে Cr2O7 2- প্লাস H2O। এবার দেখো এইটা কিন্তু হামেশাই গুলিয়ে যায় যে কোনটাকে অ্যাসিড দেবো আর কোনটাকে ক্ষার দেবো। তো এটাকে মনে রাখার একটা টিপস আছে। কেমন টিপস না, ডাইক্রোমেটের কালার কেমন, ডাইক্রোমেটের কালার হচ্ছে কমলা বা অরেঞ্জ। তো এখানে অরেঞ্জ দিয়ে ও দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটা ওই যেটা সেটা অরেঞ্জকে দেব। তাহলে আমার মনে থাকবে কোনটা থেকে আমরা ক্ষার দেব আর কোনটাকে আমরা অ্যাসিড দেব। আর ডাইক্রোমেট এটা ক্রোমেট, এটার বর্ণ কেমন, এটার বর্ণ হচ্ছে হলুদ বা ইয়েলো। সরি, একটা ইংরেজিতে লিখলাম একটা বাংলায় লিখলাম। তো এটা হচ্ছে হলুদ আর এটার বর্ণ অরেঞ্জ। তো এটা কিন্তু আমি ফেস করতে দেখেছি অনেক স্টুডেন্টকে, যে একটাকে ক্ষার দিলে সেটা আরেকটায় পরিণত হবে, সেটা সে জানে, কিন্তু কোনটাকে সেটা গুলিয়ে ফেলছে। তো সেটা মনে রাখার এটাই টিপস যে অরেঞ্জকে আমরা দেব OH-। তো অরেঞ্জ হচ্ছে আমার ডাইক্রোমেট। তো ডাইক্রোমেটের কালার কি তোমরা সেটা স্কুল ল্যাবে গেলেই দেখতে পাবে, স্কুল ল্যাবে আছে। তোমরা কেউ যদি স্কুল খোলার পরে কেউ যদি মনে করো আমাকে, তো আমি কিন্তু এটা তোমাদের দেখিয়ে দেব এই রিঅ্যাকশানটায় যে কীভাবে কালার চেঞ্জটা হচ্ছে। তো এই কালার চেঞ্জটা আগে কেন বলে রাখলাম যে ডাইক্রোমেট থেকে ক্রোমেটে আমরা রূপান্তর হতে পারি বা ক্রোমেট থেকে ডাইক্রোমেটে আমরা রূপান্তর হতে পারি, সেটা বলে রাখলাম এই কারণে, কারণ প্রস্তুতিতে আমরা ক্রোমেটকে ডাইক্রোমেটে পরিণত করব, সেই জন্য পিএইচের প্রভাবটা আমি আগে বলে রাখলাম। এবার আমরা দেখব যে ডাইক্রোমেটকে আমরা কিভাবে প্রস্তুত করব। তো ডাইক্রোমেটকে প্রস্তুত করা হয় ক্রোমাইট নামক একটা আকরিক থেকে। দেখো বইতে যেমন করে রিঅ্যাকশানটা দেওয়া আছে তার থেকে আমি একটু অন্যভাবে রিঅ্যাকশানটা করে দেখাবো তোমাদের, যাতে তোমাদের মনে রাখতে আরেকটু সুবিধা হয়। তো ক্রোমাইট আকরিকের সংকেত হচ্ছে FeO.Cr2O3। এখানে এফির জারণ সংখ্যা +2 আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +3। তো দেখো ক্রোমিয়াম কিন্তু জারণ সংখ্যা +3 বা এর যোজ্যতা যদি +3 হয়, তাহলে কিন্তু ক্রোমিয়ামটা বেশ স্থিতিশীল হয়। তো বইতে ফার্স্টেই একে সোডিয়াম কার্বনেট আর অক্সিজেন সহ হিট করা আছে, যদিও একটুখানি ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দেওয়া হয়। কিন্তু আমরা কি করব,
রিয়াকশানটাকে দুটো স্টেপে করব যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তো ফার্স্ট স্টেপে কী করব, একে আমরা অক্সিজেন সহ উত্তপ্ত করব। অক্সিজেন সহ উত্তপ্ত করলে দেখো Cr2O3 কোনো পরিবর্তন হবে না, কিন্তু Feও অক্সিজেন দ্বারা কী হবে, জারিত হবে। তাহলে Fe+2 থেকে জারিত হলে কি উৎপন্ন করবে, অবশ্যই Fe2O3, কারণ Feর পরবর্তী জারণ স্তর হচ্ছে +3। তো এটা Cr2O3 যেমন ছিল তেমনই থাকলো, আর এটা হয়ে যাবে আমার Fe2O3। এবার এটাকে আমরা একটু ব্যালেন্স করে নেব। ব্যালেন্সে এইটাই শুধু মনে রাখবো যে এখানে 2 হয়, তাহলে এখানে যদি 2 হয়, আয়রন কটা হলো 4টে, তাহলে আমার এইটার আগে দিতে হবে 4, তাহলে 4টে আমার Cr2O3ও 4টে হবে, তাহলে এখানেও দেবো 4। দেখো ব্যালেন্স হয়ে গেছে। ওকে, নেক্সট স্টেপে আমরা কি করব, এটা অবশ্যই তাপ দেব। দেখো আমি কি করছি, এই ক্রোমাইট আকরিক থেকে আমি পটাশিয়াম ডাইক্রোমেট প্রস্তুত করব। তো ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে সোডিয়াম ক্রোমেট করব। তারপর সোডিয়াম ক্রোমেটকে ওই কি বললাম, ক্রোমেটকে আমরা ডাইক্রোমেটে রূপান্তরিত করতে পারবো। তো আগে সোডিয়াম ক্রোমেট করব, তারপর সোডিয়াম ক্রোমেটকে পটাশিয়াম ডাইক্রোমেটে পরিণত করব। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সোডিয়াম ক্রোমেট উৎপন্ন করা। তাহলে কি করলাম, আমি ফার্স্ট একে অক্সিজেন সহ তাপ দিলাম। আমি কি বলেছি, এবার Cr2O3কে আমাকে কিসে পরিণত করতে হবে, সোডিয়াম ক্রোমেট। তো সোডিয়াম ক্রোমেট যদি আমার তৈরি করতে হয় তাহলে কি হবে, তাহলে আমার কি করব, একে অবশ্যই সোডিয়ামের কোনো যৌগ সহ উত্তপ্ত করব। তো সোডিয়ামের যৌগ আমরা কি নেব, অবশ্যই সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস অক্সিজেন। তো সোডিয়াম কার্বনেট কেন নেওয়া হলো সেটাও একটুখানি পরে বুঝতে পারবো। দেখো এই যৌগটা আমার অদক্ষিপ্ত হবে, মানে এটা কঠিন, তাহলে এটা লিকুইডের মধ্যে থাকবে। সেই লিকুইডটাকে আমরা কি করছি, এবার সোডিয়াম কার্বনেট সহ উত্তপ্ত করছি। সোডিয়াম কার্বনেট সহ উত্তপ্ত করলে আমার ফার্স্ট টার্গেট কি বললাম, ক্রোমেট উৎপন্ন করা। তাহলে এটা উৎপন্ন হবে সোডিয়াম ক্রোমেট। আমরা সোডিয়াম ক্রোমেটের সংকেত এক্ষুনি করলাম, মানে ক্রোমেট করলাম। ক্রোমেট কী ছিল, Cr2-, তাহলে এটা কী হবে, Na2Cr4 সোডিয়াম ক্রোমেট, Na2Cr4। দেখো সোডিয়াম ক্রোমেট হয়ে গেছে। এবার কার্বনেট লবণকে আমরা তাপ দিলে কি জানি, কি উৎপন্ন হবে এখান থেকে, কার্বন ডাই অক্সাইড। তাহলে উৎপন্ন হলো CO2। আর কিচ্ছু পড়েনি, আমার সোডিয়াম চলে গেছে, ক্রোমিয়াম চলে গেছে, অক্সিজেন চলে গেছে। তো এইটা হচ্ছে আমার রিয়াকশান। এবার দেখো এখানে যেহেতু 4 হয়েছে, এরকম করলে ব্যালেন্সটা তোমার মনে থাকবে। তাহলে এটাও 4 করব, তাহলে এখানে যদি 4 করি তাহলে ক্রোমিয়াম কটা হয়ে গেল, 8টা। তাহলে আমার এখানে কত দিতে হবে, 8। এবার দেখো যেইমাত্র আমি এখানে 8 দিলাম, তাহলে আমার সোডিয়াম কটা হয়ে গেল, 8 দুগুণে 16টা। তাহলে আমার এখানেও কত দিতে হবে, 8। তাহলে এইখানে যেই মাত্র আমি 8 দিলাম, কার্বন কটা আসলো, 8টা। তাহলে এখানে কার্বনের আগে কত দেবো, 8। ওকে, এইবার দেখো আমার অক্সিজেন ব্যালেন্স করব। সব ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন ব্যালেন্স করব। অক্সিজেন ব্যালেন্স করে দেখবে যে এখানে 12টা অক্সিজেন, মানে 10টা অক্সিজেন ঘাটতি আছে, তাহলে এখানে দিতে হবে আমার 6। এবার দুটো রিয়াকশান তুমি যোগ করে দাও, তাহলে দেখো ব্যালেন্স সহ রিয়াকশান তোমার মনে থাকবে। দুটো রিয়াকশান যেইমাত্র যোগ করে দেবো তখন কি হবে, এখানে এই পাশে 4টে Cr2O3 আর এই 4টে Cr2O3 পরস্পর কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে, 4FeO Cr2O3 প্লাস 8 Na2CO3 প্লাস 7O2 থেকে উৎপন্ন হবে 2Fe2O3 প্লাস 8 Na2Cr4 প্লাস 8CO2। তো এটা হচ্ছে একবারে দেখানো বইতে রিয়াকশান। তো রিয়াকশানটা তুমি যদি এভাবে করো তাহলে তোমার দুটো ধাপে রিয়াকশান করলে রিয়াকশানটা ভালো করে মনে থাকবে। বলছিলাম যে এখানে কেন কার্বনেট লবণ নিলাম, দেখো আমার এই যে ধাপটা দেখো, এখানে কি উৎপন্ন হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বেরিয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু বেরিয়ে যাবে, সেই জন্য আমরা এখানে সোডিয়াম কার্বনেট লবণ নিয়েছিলাম, যাতে কার্বন ডাইঅক্সাইডটা ওখান থেকে বেরিয়ে যায়। বেশ, নেক্সট স্টেপে এবার আমরা দেখো কি করব। নেক্সট স্টেপে কি করব,
আমি ফার্স্টেই যেটা বললাম যে আমার ক্রোমেট হয়েছে, তাহলে ক্রোমেটকে যদি আমার ডাইক্রোমেটে পরিণত করতে হয় তাহলে কি করতে হয় একটু আগে বললাম, যদি ডাইক্রোমেট থেকে ক্রোমেট যেতে হয় তাহলে আমার দিতে হয়, যেহেতু ওটার কালার হচ্ছে অরেঞ্জ সেই জন্য ওকে দিতে হবে OH মাইনাস, কিন্তু ক্রোমেট থাকলে তাহলে দিতে হবে H প্লাস। তাহলে আমি এবার নেব Na2CrO4 সোডিয়াম ক্রোমেটকে এবার আমরা কি দেবো, অ্যাসিড দেবো, তাহলে অ্যাসিড হিসাবে দেবো H2SO4। তাহলে H2SO4 যেই মাত্র দেবো ক্রোমেটটা কিসে পরিণত হয়ে যাবে, ডাইক্রোমেটে, তাহলে এটা উৎপন্ন করবে Na2Cr2O7 প্লাস কি পড়ে আছে সোডিয়াম, তাহলে Na2Cr2O7 আর হবে Na2SO4 সোডিয়াম সালফেট হবে। তো চারটে ওখানে, তো ব্যালেন্সটা একটু করে নিও। নেক্সট আমার কি হয়েছে, সোডিয়াম ডাইক্রোমেট হয়েছে, তা সোডিয়াম ডাইক্রোমেটকে এবার আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট করি, Na2Cr2O7কে যদি পটাশিয়াম ডাইক্রোমেট করতে হয় তাহলে আমি এখানে দেব পটাশিয়াম যুক্ত কোনো যৌগ। তো সোডিয়ামের অ্যাফেয়ার সব থেকে ভালো ক্লোরিনের সাথে, সেই জন্য আমরা এখানে দেব KCl। তো KCl দিলে কি হবে, এটা অবশ্যই NaCl হবে আর এটা হবে K2Cr2O7। এই রিয়াকশন ব্যালেন্স দুটো খুবই সহজ, তোমরা একটু করে নিও। তো এটা হবে NaCl। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটের বর্ণ সেই কি হবে, একটু লালচে কমলা। তাহলে ক্রোমেট আর পটাশিয়াম ডাইক্রোমেট দুটোরই বর্ণ মনে থাকবে যেন, মানে মনে রেখো ভালো করে। তো এইবার দেখব আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ধর্ম। তার আগে একটুখানি বলে নিই যে পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা তাপ দিই, K2Cr2O7কে যদি আমরা তাপ দিই তাহলে কি উৎপন্ন হবে, পটাশিয়াম ক্রোমেট K2Cr O4 প্লাস Cr2O3 প্লাস অক্সিজেন। এই বিক্রিয়াটাও অনেক সময় আসে, তো এটা মনে রেখো। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা খুব জারক দ্রব্য, খুব ভালো একটা জারক দ্রব্য। তো জারক দ্রব্যের কখন সব থেকে ভালো কাজ করবে, Cr2O7 2- কখন ভালো জারক দ্রব্য হিসাবে কাজ করবে না, অ্যাসিড মাধ্যমে। তো অ্যাসিড মাধ্যমে এর যে বিজারণ বিক্রিয়া, মানে নিজে তো বিজারিত হবে, তো অ্যাসিড মাধ্যমেও নিজে বিজারিত হয়ে কি হবে, Cr2O7 সব সময় উৎপন্ন করবে Cr3+। এটাকে একদম সেই হরিনামের মতো মনে রাখতে হবে, Cr2O7 সবসময় আম্লিক মাধ্যমে হবে Cr3+। তো Cr2O7 থেকে উৎপন্ন হবে Cr3+। আর কি উৎপন্ন হবে, কি পড়ে আছে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন করবে H2O। তো এই বিক্রিয়াটাকে আমি একটু ব্যালেন্স করে দেবো, ব্যালেন্স না করে দিলে তোমাদের অসুবিধা হবে। কেন বলে দিচ্ছি, এখানে কত দেবো, 7 দেবো। কেন, এখানে 7টা অক্সিজেন আছে সেজন্য দিলাম 7। এখানে 2টো ক্রোমিয়াম আছে, এখানে করে দাও 2। দেখো এটা একটা আয়নীয় বিক্রিয়া। তো আয়নীয় বিক্রিয়া এবার আমাকে ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন কি করে দেব, কটা হয়েছে দেখো, এখানে 14টা, তাহলে এখানে দেবো 14H+, তাহলে এখানে হবে 6E। কি করে 6E হলো, -2 আর 6- ইলেকট্রনগুলোর আধান -1, তো 6- আর 2- তাহলে কত হলো -8। তাহলে 14 থেকে -8 বাদ দাও, তাহলে হবে +6। এই পাশে আছে +6, দুপাশের চার্জ আমাকে সমান করতে হবে। তো এই বিক্রিয়া থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ওজন কত, 294। করে দেখবে পটাশিয়াম 39, ক্রোমিয়াম হচ্ছে 54 আর অক্সিজেন হচ্ছে 16, সবাই জানি। তো করে দেখবে কত বেরোবে, 294। তো 294কে আমরা কত দিয়ে ভাগ করব, তুল্যাঙ্ক ভার বের করার ক্লাস 11এও শেখানো হয়েছে এটা, যে একে কত দিয়ে, যত ইলেকট্রন প্রসেস হবে তত দিয়ে ভাগ করব। তো 6 ইলেকট্রন প্রসেস, তো 6 ইলেকট্রন প্রসেস মানে 6 দিয়ে ভাগ করব। তো 6 দিয়ে ভাগ করলে বেরোবে 49। তো ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার হচ্ছে 49। এবার দেখো খুব মজাদার ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে ডাইক্রোমেটের জারণ ধর্ম। তো ডাইক্রোমেটের জারণ ধর্ম একদম সিম্পল। আমরা এর আগে কার জারণ ধর্ম পড়ে এসেছি, ওজনের জারণ ধর্ম পড়েছি,
আর ক্লোরিনের জারণ ধর্ম পড়েছি, সেগুলোতে দেখবে একদম সেম কথা বলেছি। যদি আই মাইনাস থাকে, আই মাইনাস থেকে হবে I2, এগুলো একদম মানে বুলি বানাতে হবে। Fe2+ থাকলে Fe3+, Sn2+ থাকলে Sn, আমি ফুল রিয়াকশান করে দেখাচ্ছি, Sn4+, SO3 2- মানে সালফাইড থাকলে উৎপন্ন হবে SO4 2-, NO2- থাকলে হবে NO3-, H2S মানে S2- থাকলে হবে সালফার। আর কি বাদ গেল, বেশ মোটামুটি এই কটাই সাধারণত সব থেকে কমন, এই 6টা। এখানে একটা বিক্রিয়া শুধু একটু আলাদা, সেটা হচ্ছে H2O3 2- মানে থায়োসালফেট, এটার থেকে বিক্রিয়া হয়ে দুটো উৎপন্ন করে, একটা সালফেটও উৎপন্ন করে প্লাস সালফেট SO4 2-, এই দুটোই উৎপন্ন করে। আর একটা বিক্রিয়া আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডে যখন পড়েছিলাম, তখন সালফার ডাইঅক্সাইডকে উৎপন্ন করবে সালফেট SO4 2-। এবার এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে একটা জিনিস তুমি খেয়াল করো, যদি এটাকে আমরা বাদ দিই আর যদি এটাকে বাদ দিই, এই দুটোকে বাদ দিয়ে রাখো আলাদা করে, তো Fe2+, Fe3+ আর থায়োসালফেট, এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি সবগুলোতে দেখবে ডাইক্রোমেট কি করছে, যে মৌলটাকে জারিত করছে তাকে শুধুমাত্র 2 ঘর জারিত করছে, মানে 0 থাকলে +2, +4 থাকলে +6, +3 থাকলে +5। একটু খেয়াল করো, Sn এর জারণ সংখ্যা কত 2+, এখানে কত হয়েছে 4+। SO3 2- এর সালফারের জারণ সংখ্যা আমরা বের করতে পারবো 6 থেকে 2 বাদ দাও +4, -4, তাহলে এটা হবে +4। আর সালফেটে কত হয় সবাই জানি +6। আর NO2- এর নাইট্রোজেনের হয় +3, এটা হবে +5। এটা -2, এটা 0, তাহলে জারণ সংখ্যার বৃদ্ধি দেখো, -2 থেকে 0 2 একক, 2 একক, 2 একক, 2 একক, -1 থেকে যেহেতু I2 হচ্ছে, যেহেতু দুটো আছে, তাহলে -1 থেকে এটাও 2 একক। সালফার ডাইঅক্সাইডের কী হবে +4, আর এখানে +6, 2 একক। ওকে, তাহলে সব জায়গায় দেখো একটা নির্দিষ্ট ট্রেন্ড রয়েছে, সেটা হচ্ছে 2 একক করে আমার জারণ সংখ্যা বাড়বে, শুধুমাত্র Fe2+, Fe3+ বাদ দিয়ে। কেন? এফির ওই একটাই স্টেবল জারণ স্তর, সেটা হচ্ছে +3। তাহলে Fe2+ থাকলে অবশ্যই উৎপন্ন হবে +3, আর থায়োসালফেট থাকলে ওই দুটো উৎপন্ন হবে। তাহলে আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র থায়োসালফেটটা, আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে একদম সেম রুল। কেন? আমি তো Fe2+ তো জানি যে Fe2+ থাকলে Fe3+ হবেই, কারণ Fe3+ হচ্ছে একটু আগেই আমরা পড়ে এসেছি, Fe3+ খুব একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেই জন্য ওটা সবসময় Fe3+ পরিণত হয়। ওকে, তাহলে এবার দেখো আমরা এগুলোকে বিক্রিয়া দিয়ে একটুখানি দেখিয়ে দিই আমি 2-একটা বিক্রিয়া। যেমন যদি I- দেয়, আমরা বইতে কিন্তু আয়নীয় আকারে দিয়েছে, তো আমি আণবিক আকারে দেখো তোমাদের বিক্রিয়া করে দিচ্ছি। তো একটা আয়নীয় আকারে করি, তো আমার যদি দেয় Cr2O7 2-, Cr2O7 2- এর সাথে আমার দেওয়া হলো I-, আর সঙ্গে অবশ্যই H+, আম্লিক মাধ্যম না হলে বিক্রিয়া হবে না। তো আম্লিক মাধ্যমে যেই মাত্র বিক্রিয়া হচ্ছে, আমরা কি জানি Cr2O7 থেকে উৎপন্ন হবে Cr3+, তো এটা 2 করে দেব। I- থেকে উৎপন্ন হবে I2, তো এটাও 2 করে দিলাম। কেন? এগুলো ব্যালেন্স করে নিচ্ছি। আর কি হবে? হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে জল, তাহলে উৎপন্ন হবে এখানে H2O। তাহলে কটা হাইড্রোজেন আছে, সরি অক্সিজেন কটা আছে? 7টা, তাহলে 7H2O, তাহলে এটা 14, আগের মতোই একদম হয়ে গেল। তো দেখো ব্যালেন্স হয়ে গেছে। তো আণবিক আকারে যদি দেয়, আয়নীয় আকারে যদি দেয়, তাহলে আমার এই পর্যন্ত রিয়াকশান। কিন্তু যদি বলে আণবিক আকারে রিয়াকশান দেয়, তাহলে দেখো এফির একটা বিক্রিয়া করে দিই। মনে করো দিল FeSO4, বললো ফেরাস সালফেটের জলীয় দ্রবণে বা ফেরাস সালফেটের আম্লিক জলীয় দ্রবণে যদি পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? তো আম্লিক দ্রবণ মানে আমি নিলাম H2SO4, কি যোগ করা হয়েছে? পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটের বর্ণ কেমন বলেছি? অরেঞ্জ মানে কমলা,
তো ফেরাস সালফেট Fe2+ আছে, উৎপন্ন হবে Fe3+। তো 3+ হলেও অ্যানায়নটা সালফেটই থাকবে, তো কি উৎপন্ন হবে এখানে? Fe2SO4 আর ডাইক্রোমেট কি উৎপন্ন করবে? Cr3+। অ্যানায়ন কি আছে? সালফেট। কি অ্যানায়ন আছে? সালফেট। তাহলে Cr এর সাথেও সালফেট যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে Cr2SO4+। এবার কি পড়ে আছে দেখো, ও সঙ্গে জল তো উৎপন্ন হবেই, এবার কি পড়ে আছে দেখো, কি পড়ে আছে এখানে? পটাশিয়ামটা পড়ে আছে শুধু। তাহলে পটাশিয়ামও ওই সালফেট অ্যানায়নের সাথে যুক্ত হবে, উৎপন্ন করবে K2SO4। ওকে, তাহলে আমার যদি আয়নীয় আকারে দেয় তাহলেও করতে পারবো, যদি আণবিক আকারে দেয় তাহলেও করতে পারবো। এবার প্রথম থেকে বোর্ডের দিকে না তাকিয়ে নিজের চোখটা বন্ধ করে আমার সাথে সাথে একবার বলো। সালফার ডাইঅক্সাইড থাকলে শুধু শোনো, চোখ বন্ধ করো আর বলো। সালফার ডাইঅক্সাইড থাকলে উৎপন্ন হবে সালফেট। I- থাকলে I2, NO2- থাকলে NO3-, SO3 থাকলে SO4 S-2 থাকলে সালফার, Sn2+ থাকলে Sn4+। একদম। আর যদি থায়োসালফেট থাকে তাহলে দুটো যৌগ উৎপন্ন হবে, একটা হচ্ছে সালফার আর একটা সালফেট। ওকে, ক্লিয়ার? রিয়াকশান একদম ক্লিয়ার, সব পারবো। বেশ, এবার আমরা যাব K2Cr2O7 এর কিছু বিশেষ রিয়াকশান। দুটো বিশেষ রিয়াকশান আছে যে দুটোর জন্য এ ভীষণভাবে পরিচিত, এবং রিয়াকশান দুটো দেখে মনে হবে যেন অন্য কিছু উৎপন্ন হবে, কিন্তু বাস্তবে কিন্তু অন্য কিছু উৎপন্ন হবে না। দেখো, ফার্স্ট হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। বহু চর্চিত একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট। তো ক্রোমিল ক্লোরাইড টেস্টে কী করা হয়? সোডিয়াম ক্লোরাইড K2Cr2O7 H2SO4 সহ উত্তপ্ত করা হয়। যেমন I- থেকে উৎপন্ন হয়েছে I2, যদি এই বিক্রিয়াকে স্পেসিফিক করে না মনে রাখি তাহলে Cl- থেকে উৎপন্ন করে দেব Cl2, কিন্তু এই বিক্রিয়া একটু আলাদা টাইপের বিক্রিয়া। এই বিক্রিয়া উৎপন্ন হয় ক্রোমিল ক্লোরাইড, সেই জন্য নামই দেওয়া হয়েছে ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইডের সংকেত হচ্ছে CrO2Cl2। খুব ভাইটাল একটা যৌগ। কেমন বর্ণ? লালাভ কমলা বর্ণের একটা গ্যাস নির্গত হয়, যেটা দিয়ে আমরা ক্লোরাইডের গুণগত বিশ্লেষণ করি। মানে কোনো একটা যৌগের মধ্যে ক্লোরাইড লবণ আছে কি না সেটা কিন্তু এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো ক্রোমিল ক্লোরাইড আর কি উৎপন্ন হবে দেখো, কি পড়ে আছে? সোডিয়াম আর আছে পটাশিয়াম। তো এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রেই কিন্তু যেহেতু এটা অড বিক্রিয়া, তাহলে এখানে অন্য সময় কি বলেছিলাম, আমার যদি সোডিয়াম থাকে তাহলে উৎপন্ন করব সোডিয়াম সালফেট, কিন্তু এটার বেলায় উৎপন্ন করব বাইসালফেট। আর উৎপন্ন করব পটাশিয়াম, পটাশিয়াম থেকেও আগে উৎপন্ন করেছিলাম পটাশিয়াম সালফেট, তাহলে এটার বেলায় উৎপন্ন করব পটাশিয়াম বাইসালফেট প্লাস জল। ওকে, এই বিক্রিয়া কিন্তু এরপর দুটো দেখো বিক্রিয়া আছে তোমাদের বইতে, ওই বিক্রিয়া দুটো না করলেও হবে, তো এইটুকু করে রাখলেই হবে। ক্রোমিল ক্লোরাইডের টেস্ট কিন্তু এইটুকুই। পরের যে লেড ক্রোমেট বা একে সোডিয়াম ক্রোমেটে পরিণত করা হয়েছে সেটা না করলেও হবে। তো ক্রোমিল ক্লোরাইডের বর্ণ কিন্তু খুবই ভাইটাল, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আরেকটা বিক্রিয়া, সেটাও কিন্তু খুব ভাইটাল, যে সোডিয়াম ডাইক্রোমেটকে বা পটাশিয়াম ডাইক্রোমেটকে মানে ডাইক্রোমেটকে আমরা যদি হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে দিই, মানে আম্লিক হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে দিই, তাহলে একটা সুন্দর নীল বর্ণ ধারণ করে, এবং সেই নীল বর্ণটা আস্তে 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 কিন্তু কালারটা ফেড হতে থাকে, নীল বর্ণের কালারটা। তাহলে সেটা কি যৌগ উৎপন্ন হয়? তো এখানে দেখো বহুগুলো কালার বলেছি, লাস্টে আমি একসাথে সমস্ত কালারগুলো বলে দিচ্ছি কার কেমন কালার। তো ফার্স্ট আমরা কি করব, কি করা হয়েছে, ডাইক্রোমেট নিয়েছি আমরা Cr2O7 2-, তাকে কোথায় দেওয়া হয়েছে? হাইড্রোজেন পারক্সাইডে। কিসের উপস্থিতিতে? H+। তো H+ এর উপস্থিতিতে আমরা হাইড্রোজেন পারক্সাইডকে যেই মাত্র ডাইক্রোমেটের মধ্যে যোগ করব, সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে?
সেই CrO5, সেই বহুচর্চিত যৌগ, কেমন দেখতে? বাটারফ্লাই স্ট্রাকচার। আমরা তো ক্লাস 11এই করে এসেছি এটাকে, বাটারফ্লাই স্ট্রাকচার। এটা হচ্ছে CrO5। তো এটার বর্ণ কেমন? গাঢ় নীল। আর কি উৎপন্ন হয় এর সঙ্গে? কি উৎপন্ন হবে? অবশ্যই জল। তো এই যৌগটা একটা আনস্টেবল, সেই জন্য এই যৌগটা সহজে ভেঙে যায়, ওই জন্য কালারটা আস্তে আস্তে ফেড হতে থাকে। তো এবার দেখো কি বললাম, যে ডাইক্রোমেটের মধ্যে কতগুলো জিনিস আছে, মানে কতগুলো কালার আছে কতগুলো যৌগের, সেই কালারগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ফার্স্ট K2Cr2O7, যদি না মনে থাকে তাহলে এক জায়গায় লিখে নেবে K2Cr2O7, বাস K2 দিয়ে বলার দরকার নেই, যে Cr2O7 2- কেমন হলো? অরেঞ্জ। সেটা আমরা ফার্স্টেই বলেছি, বাংলাতেই লিখব নাকি? CrO4 2-, এর বর্ণ কেমন? এর বর্ণ হচ্ছে হলুদ বা ইয়েলো। এবার CrO5 এইমাত্র বললাম, CrO5 এর বর্ণ কেমন? নীল। আর কি আর কি আর কি আর কি আর কি লাগবে? ক্রোমিল ক্লোরাইড, লালাভ কমলা লেখাই আছে। আর একটা হচ্ছে আমার মনে রাখতে হবে Cr3+, এর বর্ণ কেমন? সবুজ। তো যদি কালারগুলো না মনে থাকে তাহলে অবশ্যই এক জায়গায় এই 5টা যৌগের কালার কিন্তু লিখে রাখবে, যাতে রিমাইন্ড করতে পারো এবং কালারগুলো মনে থাকে। আর একটা যেটা এখনও বললেই ভুলে গেছি, সেটা হচ্ছে ডাইক্রোমেট আর ক্রোমেটের স্ট্রাকচার, গঠন কেমন? ডাইক্রোমেটের গঠন কেমন? Cr, একটা দেবো এখানে অক্সিজেন, এখানে দেবো আর একটা Cr2 হয়ে গেছে। এবার O7, দেখো একটা অক্সিজেন হয়ে গেছে, তাহলে 3টে অক্সিজেন, এটা চতুস্থলকীয় গঠন। এখানে একটা ডবল বন্ড ও দাও, এখানে একটা ডবল বন্ড ও দাও, এখানে একটা সিঙ্গেল বন্ড ও, তাহলে এখানেও সেম করবে, ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও। যেহেতু 2- Cr2O7 2- করছি, তাহলে এটা যেটা সিঙ্গেল বন্ড দেবো সেই দুটোকে মাইনাস করতে পারবো। আমি যে কোনো একটাকে সিঙ্গেল বন্ড করতে পারি, এখানেও যে কোনো একটাকে সিঙ্গেল বন্ড করতে পারি। সব থেকে ভালো স্ট্রাকচার হচ্ছে, লেখার আরেকটা ভালো উপায় হচ্ছে Cr লিখবো, Cr. এবার এখানে 3টে অক্সিজেন দিয়ে দেবো সিঙ্গেল বন্ডে, 3টে অক্সিজেন দিয়ে দেবো সিঙ্গেল বন্ডে, দিয়ে 2- সবার বাইরে। কেন? কারণ এগুলো হচ্ছে রেজোনেন্স হয়, এটা এখানে ডবল বন্ড করলো, এটা মাইনাস হলো, মানে যে কোনো একটা মাইনাস হতে পারে আর যে কোনো একটা ডাবল বন্ড হতে পারে, সেই জন্য কী করা হয়? 2- ওপরে। এটা গেল Cr2O7 এর স্ট্রাকচার। আর আমাদের আরেকটা কী স্ট্রাকচার দেখাবো বললাম, সেটা হচ্ছে CrO4। তো CrO4 এর স্ট্রাকচার কেমন? CrO4 2- এইভাবে দেখাতে পারো তুমি, এটা চতুস্থলকীয়। তো 4টে অক্সিজেন দিয়ে দেবো, অক্সিজেন। তো বাইরে কি করব? একটা 2-। এবার যদি তোমার ডবল বন্ড দিতে হয়, তা যেহেতু দুটো অক্সিজেনে মাইনাস হবে, তাহলে যে কোনো দুটোকে ডবল বন্ড করে দেবো, যে কোনো যা ইচ্ছা করতে পারি। তো আজকে ছিল এইটুকুই, পটাশিয়াম ডাইক্রোমেট। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, তোমার ইচ্ছা, সাবস্ক্রাইব করতে পারো, তোমার ইচ্ছা। এরকম ভিডিও নিয়ে আবার হাজির হব। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখলে তোমার সুবিধা হবে, তবুও তোমার ইচ্ছা। তো আজকের জন্য এইটুকুই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।